ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হলো, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্রথম প্ল্যানটা দেশ নায়ক জনাব তারেক রহমান করেছেন। কারণ হচ্ছে সারা বাংলাদেশের সংগঠন একমাত্র বিএনপি রাত ছিল সর্ববৃহৎ সংগঠন শেখ হাসিনার বিপক্ষে। চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি ছিলাম, আমার পায়ের পা ভেঙে গিয়েছিল, সেইটার তাও পুলিশের বাড়িতে, এই কমিশনার হাসান সাহেবের অফিসের সামনে পুলিশের ওসি, তখন তৎকালীন ওসি ছিল পল্লবীর ইকবাল সাহেব, উনি সেই আমাদের মিছিলে একেবারে পিছন থেকে এসে আক্রমণ করে এবং আমার পায়ের হাড় ভেঙে ফেলে পিছন থেকে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দল করেছি। সেই 1995 সাল থেকে ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কর্মী ছিলাম একজন। যখন মাত্র এসএসসি পাশ করে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, এরপরে আমি ছাত্র দলের ইউনিটের সাধারণ সম্পাদক ছিলাম 5 নম্বর ওয়ার্ডের বি ব্লক ইউনিটের। তারপরে আমি 5 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হই। এরপরে পল্লবী থানার সদস্য ছিলাম ছাত্র দলেরই। এরপরে হচ্ছে আমি জাতীয়তাবাদী যুব দলের সাথে সম্পৃক্ত হয়েছি, যুব দলের 5 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তারপরে 5 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে কাজ করেছি দীর্ঘদিন। একটা সময় আমার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমাকে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়, যে দায়িত্ব আমি দীর্ঘ প্রায় 11 বছর পালন করেছি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম এবং বিএনপির যে জাতীয় কাউন্সিল হলো 2016 সালে, সেই বিএনপির জাতীয় কাউন্সিলে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম। যে কাউন্সিলে আমরা প্রত্যক্ষ ভোট দিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানকে। তো বিএনপির 5 নম্বর ওয়ার্ড থেকে আমার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে 2015 সালে বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেন। 2015 সালে আমি বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। 2020 সালেও আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি বিএনপি মনোনীত ক্যান্ডিডেট হিসেবে। যদিও আপনারা জানেন যে সেই সময় নির্বাচন করার মতো অবস্থা ছিল না। তারপরে আমার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস বিবেচনা করে, কর্মীদের সাথে সম্পৃক্ততার চিন্তা করে রাজপথে যে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছিলাম, সেজন্যই আমাকে দেশনায়ক জনাব তারেক রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। তারপর থেকেই আমাদের ওপর জুলুম নির্যাতন আসলে শুরু হয়েছে। আমার বাসায় তখন আমার মনে আছে যে প্রথম দিন যখন সেনাবাহিনী আসে, হঠাৎ করে দেখলাম যে 6 গাড়ি সেনাবাহিনীর পুলিশ মিলে আমার বাড়িতে সবাই বাসা নিচে বসে আছে। বিশাল আতঙ্ক, আমার বাচ্চাটা একদম ছোট, মানে সেই যে আতঙ্ক, সেই যে ওদের মানে পারলে গেট ভেঙে ফেলে, বাড়ি ভেঙে ফেলে, সেখান থেকে নির্যাতনের মাত্রা শুরু হয়। তারপরে এই দীর্ঘ প্রায় 16-17 বছর মানে পরিশ্রম যা করেছি রাজপথে লুকিয়ে লুকিয়ে, এই 16-17 বছর এলাকায় 16-17 মিনিট থাকার মতো কোনো অবস্থা আমাদের ছিল না। আমাদেরকে এমন মানে আমাদের ট্রিট করা হতো এমনভাবে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, পরিচিত জন, তারাও আমার সাথে দেখে আমাকে তারা অনেক পছন্দ করে, কিন্তু তারাও আমাকে দেখে আসলে তারা আমার সাথে কথা বলতেন না। কারণ হচ্ছে আমার সাথে কথা বললে এই ছবিটা যদি তুলে ফেলে কেউ, তাহলে ওই তখন যে গায়েবী মামলার ট্রেডিশন ছিল, সেই একজন নিরপরাধ মানুষও তখন গায়েবী মামলায় এরকম অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটাই কারণ, তাদেরকে আমার সাথে কথা বলতে দেখেছে। তো আপনারা বুঝতে পারবেন যে নির্যাতনের মাত্রাটা কী পর্যায়ে ছিল। এই নির্যাতনের মাত্রা আসলে এতটাই প্রখর, এতটাই তীক্ষ্ণ ছিল, এটা বলে শেষ করা যাবে না। আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি। যখন একটা হরতাল কর্মসূচি ছিল একবার মিরপুরে, আমি এই বেনারসি পল্লীতে আমরা একটা মিছিল করেছি। মিছিল করার পর আমরা যখন মিছিল করে শেষ করে এলাকা থেকে চলে যাচ্ছি, এমন সময় আমার কাছে একটা ফোন আসলো একজন ব্যক্তি, আমার পরিচিত জন। উনি বললেন যে ভাই, আপনি কি মিছিল করেছেন? আমি বললাম হ্যাঁ করলাম। তো অনেকগুলো চ্যানেল কভার করেছিল সেই মিছিল। তো বলে ভাই, আপনি তাড়াতাড়ি পালান। ভাই
কোথায় পালাবো ভাই? আপনার নামে দেখা মাত্র শুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছে, দেখা মাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিছুক্ষণ আগে হয়েছে, আপনি কিন্তু কোনো রকমে আর নিরাপত্তা, আপনাকে দেখা মাত্র গুলি করা হবে। এই যে অবস্থা, তখন আমি তাৎক্ষণিকভাবে সেইখান থেকে মোটরসাইকেল চালিয়ে আমি ঢাকা থেকে সেই বরগুনা বেতাগে চলে যাই। আপনারা চিন্তা করতে পারবেন না, একেবারে 3 মাস আমি আমার সমস্ত মোবাইল নাম্বার বন্ধ করে 3 মাস একটানা সেখানে লুকিয়েছিলাম। এবং ধান খেতে, পাট খেতে, আমার যে বন্ধুর বাসায় ছিলাম তারাও নিরাপদ ছিল না। এখান থেকে খোঁজ পেয়েছে যে আমি বরগুনায় আছি, সেখানকার পুলিশকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে, আমার বন্ধুর বাড়িতে রেড দিয়ে দিয়েছে। একটা সময় সেই বাড়ির থেকেও পালাইতে হয়েছে আমাকে। এই যে মানে নির্যাতনের যে মাত্রা, এই মাত্রা সহ্য করা আসলে খুবই কঠিন, খুবই কঠিন। আমি জানি না, আমি চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি ছিলাম। আমার পায়ের পা ভেঙে গিয়েছিল, সেইটার তাও পুলিশের বাড়িতে, এই কমিশনার হাসান সাহেবের অফিসের সামনে পুলিশের ওসি, তখন তৎকালীন ওসি ছিল পল্লবীর ইকবাল সাহেব। উনি সেই আমাদের মিছিলে একেবারে পিছন থেকে এসে আক্রমণ করে এবং আমার পায়ের হাড় ভেঙে ফেলে পিছন থেকে লাঠিচার্জ করে। সেই ভাঙা পা নিয়ে আমি হসপিটাল আসছিলাম এবং এর মধ্যেই আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হচ্ছিল। তখন আমার অ্যাপেন্ডিক্সের একটা প্রবলেম ছিল, একই সাথে 2টা প্রবলেম। এই প্রবলেমের মধ্যে আমি হসপিটালে ভর্তি, তখন ট্রিটমেন্ট চলছে অপারেশনের পরের দিন। সেই আধুনিক হাসপাতাল আপনারা হয়তো সবাই ছিলেন, আমি গোপনে গিয়েছিলাম, কেউ জানতো না। কিন্তু কিভাবে পুলিশ জানি খবর পেয়ে গেছে। পুরাটা হসপিটাল আধা ঘন্টার মধ্যে দেখলাম, পুরাটা হসপিটালের নিচে চারপাশে প্রায় 16-17টা গাড়ি, তারা এসে সবাইকে ফোর্স করছে যে আমরা এই অপারেশনের রোগীকে নিয়ে যাব। তখন সেই আমলের একজন কর্মকর্তা ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা, আমার খুব ঘনিষ্ঠ, তার সাহায্য নিয়ে আসলে আমি কোনো রকমে ওই হাসপাতালের 3 তলার পিছন দিক থেকে সিঁড়ি দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। সেই অবস্থায় আমার অপারেশনের রোগী, আগের দিন অপারেশন হচ্ছে, মানে আমার তখনও ব্লিডিং শেষ হয়নি, সেই অবস্থায় তারা 2টা মই দিয়ে আমাকে কিভাবে যে নামাইছে আমি আসলে জানি না। শেষ পর্যন্ত আমি অজ্ঞান হয়ে গেছি। নিচে নামায় নিয়ে আসছে, চোখে পানি আসছে আমার, নিচে নামায় নিয়ে আসছে। একটা অ্যাম্বুলেন্স তখন পাওয়া যাচ্ছে, অ্যাম্বুলেন্স রাখলে পুলিশ চলে আসবে, অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা নাই। তখন একটা পিকআপ, মানে যে কোনো একজনের মাধ্যমে একটা পিকআপের ব্যবস্থা করা হয়েছে। পিকআপের মধ্যে রেখে লাশ যেমন কাপড় দিয়ে ভিজিয়ে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, সেইভাবে আমাকে ঢেকে দেওয়া হয়েছে। তারপর সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হলো, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্রথম প্ল্যানটা দেশ নায়ক জনাব তারেক রহমান করেছে। কারণ হচ্ছে বাংলাদেশের, সারা বাংলাদেশের সংগঠন একমাত্র বিএনপি রাত ছিল সর্ববৃহৎ সংগঠন শেখ হাসিনার বিপক্ষে। জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, গণবিপ্লব যেটা হইল, আপনারা সবাই জানেন এটা ছিল কোটা আন্দোলন। কোটা আন্দোলনে যখন ছাত্ররা যখন রাজপথে নামে, আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে 1 দফা আন্দোলনের তখন কিন্তু আমরা অলরেডি অ্যাক্টিভ। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান কিন্তু অলরেডি 1 দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তার আগে আমাদের কর্মসূচি চলছিল, সেই কর্মসূচির মধ্যে কোটা আন্দোলন ছিল একটা আলাদা কর্মসূচি। সেই কর্মসূচি যখন শুরু হওয়ার একটা পর্যায়ে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ, তো তারা কিন্তু আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, উনার মাধ্যমে আমাদের যে অ্যাক্টিভ যেই কমিটিগুলো আছে তাদের কাছে কিন্তু একটা সুস্পষ্ট মেসেজ আসে যে ছাত্র আন্দোলন যেটা হচ্ছে, সেই আন্দোলনে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, যে যার যেখানে যেভাবে সম্ভব। তখন আমরা যেটা প্রথম করেছি সেটা হলো, আমরা কিন্তু সরাসরি তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হইনি। তখন শেখ হাসিনা ট্র্যাক করার চেষ্টা করতো, যেটা বিএনপি জামাতের ষড়যন্ত্র, এটা যাতে ট্র্যাক করতে না পারে, এজন্য আমরা সরাসরি তাদের সাথে সম্পৃক্ত নেই। তাহলে আমরা কি করেছি, আমাদের পরিবারের যত ছেলে মেয়ে আছে, প্রথম কাজ করেছে সেটা হলো আমাদের পরিবারের যারা স্কুল কলেজে পড়ে, বিএনপির এই লক্ষ লক্ষ কিন্তু আমাদের পরিবার আছে,
এই পরিবারের সমস্ত ছেলেপেলে, যেহেতু আমার ছেলে এমনিও নিরাপদ না, হ্যাঁ, তাকে যে কোনো সময় মেরে ফেলা হবে, উঠায় নিয়ে যাওয়া হবে, গুম করে ফেলা হবে। সুতরাং আমরা জানি, আমাদের পরিবারও একটা সময় বুঝে গেছে, যারা ছেলে মেয়েরা বড় তারা বুঝে গেছে যে তাদের বাবা কিন্তু দেখে না, যদি কোনো রকমের কোনো কিছু হয় তারা কিন্তু এই আন্দোলনের সর্বপ্রথমেই এই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন বা একটা কলেজে বলেন, যেখানে যে লেখাপড়া করুক না কেন, সবাই সবার জায়গায় কিন্তু এই আন্দোলনটাকে সংগঠিত করা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হলো, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্রথম প্ল্যানটা দেশ নায়ক জনাব তারেক রহমান করেছেন। কারণ হচ্ছে সারা বাংলাদেশের সংগঠন একমাত্র বিএনপি রাজ ছিল সর্ববৃহৎ সংগঠন শেখ হাসিনার বিপক্ষে, যার পক্ষে তার এক মেসেজে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ফ্যামিলির যারা আমাদের পরিবারের যারা সন্তানরা আছে তারা কিন্তু তাদের কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে সবাই তারা সংগঠিত হওয়ার চেষ্টা করে। এইভাবেই কিন্তু প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি থেকে 20 জন 30 জন করে প্রথম এই আন্দোলনে সম্পৃক্ত হয়। একটা সময় শেখ হাসিনা যখন এই আন্দোলন রুদ্ধ করার জন্য যখন গুলি করে হত্যা করা শুরু করলো, আবু সাইদ সহ যারা নিহত হলেন, তখন কিন্তু আন্দোলনটা কিন্তু একটা সময় 5 জনকে, আপনারা জানেন, সমন্বয়ক যারা আছে তাদেরকে ডিবি হারুন সাহেব তুলে নিয়ে গেলেন, হ্যাঁ, 7 জনকে তুলে নিয়ে গেলেন। এবং তারা কিন্তু এক সময় ঘোষণা দিয়ে দিলেন যে আন্দোলন বন্ধ, চাপে পড়ে হোক, যে পড়ে হোক। তখন সেই আন্দোলনটা কী করলো? তখন তো কোনো সমন্বয়কদের কিছু ছিল না, ওনারা যখন অ্যারেস্ট, তখন আন্দোলনটা কী করলো? তখন কিন্তু এই যে মূল মেসেজ কিন্তু বিএনপির দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে মেসেজ দিলেন যে এই আন্দোলন বন্ধ করা যাবে না, এই আন্দোলনকে এক দফায় নিয়ে আসতে হবে। তখন এই যে আমাদের যারা সন্তানরা আছে, আমাদের যারা পরিবারের আত্মীয় স্বজনরা আছে, যারা ইতিমধ্যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তারা তখন বাইরে থেকে অন্যান্য যারা সমন্বয়ক বাইরে ছিলেন তাদেরকে তারা সবাই মিলে চাপ তৈরি করলেন যে এখন যেহেতু আমাদের নেতাদেরকে আটক করা হয়েছে, গুম করা হচ্ছে, তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, আমরা আর কোনো কিছু মানি না, আমাদেরকে এক দফায় যেতে হবে, শেখ হাসিনার পতন ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। ওনাকে প্রথমেই হচ্ছে এই গণহত্যার দায় স্বীকার করে ওনাকে মাপ চাইতে হবে, প্রথম শর্ত দিল তারা। এটা কিন্তু আমাদের ছেলে মেয়েদের দেওয়া শর্ত, এবং এই শর্তের চাপে পড়ে কিন্তু সমন্বয়করা আন্দোলন উইথড্র করার পরেও পরবর্তীতে তারা বাইরে আসার পরে তারা কিন্তু ওই তাদের চাপেই পড়ে কিন্তু তারা আবার এই নতুন করে তারা প্রথম যে দফাটা অ্যাড করলো, সেই দফাটা হলো শেখ হাসিনাকে গণহত্যার দায় স্বীকার করে তাকে ক্ষমা চাইতে হবে। এই গণহত্যার দায় স্বীকার করা মানেই তো প্রধানমন্ত্রী না থাকা। সুতরাং এই যে জুলাই আগস্টের যে গণবিপ্লব হলো, অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের আসলে মহানায়ক হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমান, প্ল্যানার। আপনারা যাই বলেন যে মেডিস্কুলাস প্ল্যানার ইউনূস সাহেব বলেছেন, আসলে এইটা হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমান, যার এক ইশারায়, এক মেসেজে সারা বাংলাদেশের 10 মিনিটে সবাই সংগঠিত হয়ে গেছে। এই সমস্ত গণবিপ্লবের শেষ পর্যায়ে আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন কিন্তু ছিল না, ছাত্ররা আন্দোলন করেছে, পাশাপাশি সেই ছাত্রদের নেতৃত্বে আমরা আমাদের সবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সহ কিন্তু আমরাই, আপনারা দেখেন জনগণ নেমে আসছে। জনগণ মানে কারা? প্রথম জনগণ কারা? প্রথম জনগণ ছিলাম এই আমরা, বিএনপি সহ যারা বিরোধী দল আছে তাদের নেতাকর্মীরা। আমরা আমাদের সমস্ত পরিবার পরিজন নিয়ে আমরা তখন রাজপথে গিয়েছি। এই জনতার জনস্রোত, জনতাকে, ছাত্র আন্দোলনকে জনতার আন্দোলনে পরিণত করেছি। ছাত্র আন্দোলনকে জনবিস্ফোরণের ঘটনার জন্য সমস্ত পরিবার পরিজন, ছোট ছোট ছেলে মেয়ে সহ আমরা সবাইকে সম্পৃক্ত করে এটা একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত করার জন্য যা যা করা দরকার সব কিছু আমরা করেছি। আপনার এই আন্দোলনে যারা ছাত্ররা ছিল তাদের তো ফিনান্সিয়াল অবস্থা ভালো, সবাই জানে। তো ফিনান্সিয়াল এই অবস্থা, তাদের উত্তরণে হেল্প করলো কারা? আপনারা দেখেছেন অনেক পরিবার থেকে পানি দিয়েছে, অনেক পরিবার থেকে বিরিয়ানির প্যাকেট দিয়েছে, অনেক পরিবার থেকে 100 টাকা চাঁদা দিয়েছে, রাস্তায় যারা যাচ্ছে তাদেরকে একটা জামা কাপড় দেওয়ার চেষ্টা করছে, ফার্স্ট এইড কিট দেওয়ার চেষ্টা হয়েছে। এগুলো কারা করেছে? সাধারণ জনতা যেমন করেছে, আমাদের নেতাকর্মীরা একেবারে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, তোমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা জানি যে আপনাদের অবস্থা, পারিবারিক অবস্থা ভালো না, আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো না,
কিন্তু এই শেখ হাসিনাকে না সরালে কিন্তু আপনাদের অস্তিত্ব শেষ হবে, আপনারা সবাই মারা যাবে। সুতরাং বাঁচতে হলে আপনাদের সর্বশেষটুকু যতটুকু আছে সম্পদ সব কিছু ক্ষয় করেন, সব কিছু সেখানে দেন। আপনারা যদি দেন তাহলে শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনা পতন হলে আবার বেঁচে থাকলে জীবনে সব কিছু করা যাবে। আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটুকু যতটুকু করা যায় সর্বোচ্চটুকু করার জন্য, আমাদের সর্বশেষ ত্যাগ স্বীকার জন্য আমরা কিন্তু এই ছাত্রদের পিছনে, ছাত্রদের নেতৃত্বে আমরা রাজপথে ভূমিকা রেখেছি। আমি তো আসলে ছাত্র রাজনীতি শুরু করেছি 1995 সাল থেকে। তো আমরা একটা আসলে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এবং তারপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এবং তারপরে আবার বিএনপি ক্ষমতায় আসে, সেই সময় কিন্তু এলাকার মধ্যে একটা মানে বিএনপি আওয়ামী লীগ কোনো ভাগাভাগি ছিল না। 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে যখন 111-এর সরকার আসে, তারপর থেকেই আমাদের ওপর জুলুম নির্যাতন আসলে শুরু হয়েছে। আমার বাসায় তখন আমার মনে আছে যে প্রথম দিন যখন সেনাবাহিনী আসে, হঠাৎ করে দেখলাম যে 6 গাড়ি সেনাবাহিনীর পুলিশ মিলে আমার বাড়িতে সবাই বাসার নিচে বসে আছে। বিশাল আতঙ্ক। আমার বাচ্চাটা একদম ছোট, মানে সেই যে আতঙ্ক, সেই যে ওদের মানে পারলে গেট ভেঙে ফেলে, বাড়ি ভেঙে ফেলে, সেখান থেকে নির্যাতনের মাত্রা শুরু হয়। তারপরে এই দীর্ঘ প্রায় 16-17 বছর মানে পরিশ্রম যা করেছি রাজপথে লুকিয়ে লুকিয়ে, এই 16-17 বছর এলাকায় 16-17 মিনিট থাকার মতো কোনো অবস্থা আমাদের ছিল না। আমাদেরকে এমন মানে আমাদের ট্রিট করা হতো এমনভাবে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, পরিচিত জন, তারাও আমার সাথে দেখে আমাকে তারা অনেক পছন্দ করে, কিন্তু তারাও আমাকে দেখে আসলে তারা আমার সাথে কথা বলতেন না। কারণ হচ্ছে আমার সাথে কথা বললে এই ছবিটা যদি তুলে ফেলে কেউ, তাহলে ওই তখন যে গায়েবী মামলার ট্রেডিশন ছিল, সেই একজন নিরপরাধ মানুষও তখন গায়েবী মামলায় এরকম অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটাই কারণ, তাদেরকে আমার সাথে কথা বলতে দেখেছে। তো আপনারা বুঝতে পারবেন যে নির্যাতনের মাত্রাটা কী পর্যায়ে ছিল। এই নির্যাতনের মাত্রা আসলে এতটাই প্রখর, এতটাই তীক্ষ্ণ ছিল, এটা বলে শেষ করা যাবে না। আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি। যখন একটা হরতাল কর্মসূচি ছিল একবার মিরপুরে, আমি এই বেনারসি পল্লীতে আমরা একটা মিছিল করেছি। মিছিল করার পর আমরা যখন মিছিল করে শেষ করে এলাকা থেকে চলে যাচ্ছি, এমন সময় আমার কাছে একটা ফোন আসলো একজন ব্যক্তি, আমার পরিচিত জন। উনি বললেন যে ভাই, আপনি কি মিছিল করেছেন? আমি বললাম হ্যাঁ করলাম। তো অনেকগুলো চ্যানেল কাভার করেছিল সেই মিছিলটা। তো বলে ভাই আপনি তাড়াতাড়ি পালান। ভাই কোথায় পালাম? ভাই আপনার নামে দেখামাত্র শুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছে, দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিছুক্ষণ আগে হয়েছে, আপনি কিন্তু কোনো রকমে আর নিরাপত্তা, আপনাকে দেখামাত্র গুলি করা হবে। এই যে অবস্থা, তখন আমি তাৎক্ষণিকভাবে সেইখান থেকে মোটরসাইকেল চালিয়ে আমি ঢাকা থেকে সেই বরগুনা বেতাগে চলে যাই। আপনারা চিন্তা করতে পারবেন না, একেবারে 3 মাস আমি আমার সমস্ত মোবাইল নাম্বার বন্ধ করে 3 মাস একটানা সেখানে লুকিয়েছিলাম। এবং ধান খেতে, পাট খেতে, আমার যে বন্ধুর বাসায় ছিলাম তারাও নিরাপদ ছিল না। এখান থেকে খোঁজ পেয়েছে যে আমি বরগুনায় আছি, সেখানকার পুলিশকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে, আমার বন্ধুর বাড়িতে রেড দিয়ে দিয়েছে। একটা সময় সেই বাড়ির থেকেও পালাইতে হয়েছে আমাকে। এই যে মানে নির্যাতনের যে মাত্রা, এই মাত্রা সহ্য করা আসলে খুবই কঠিন। আমি জানি না, আমি চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি ছিলাম। আমার পা ভেঙে গিয়েছিল, সেইটার তাও পুলিশের বাড়িতে, এই কমিশনার হাসান সাহেবের অফিসের সামনে পুলিশের ওসি, তখন তৎকালীন ওসি ছিল পল্লবীর ইকবাল সাহেব। উনি সেই আমাদের মিছিলে একেবারে পিছন থেকে এসে আক্রমণ করে এবং আমার পায়ের হাড় ভেঙে ফেলে পিছন থেকে লাঠিচার্জ করে। সেই ভাঙা পা নিয়ে আমি হসপিটাল আসছিলাম এবং এর মধ্যেই আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হচ্ছিল। তখন আমার অ্যাপেন্ডিক্সের একটা প্রবলেম ছিল, একই সাথে 2টা প্রবলেম। এই প্রবলেমের মধ্যে আমি হসপিটালে ভর্তি, তখন ট্রিটমেন্ট চলছে অপারেশনের পরের দিন। সেই আধুনিক হাসপাতাল আপনারা হয়তো সবাই চেনেন। আমি গোপনে গিয়েছিলাম, কেউ জানতো না, কিন্তু কিভাবে পুলিশ জানি খবর পেয়ে গেছে। পুরাটা হসপিটাল
আধা ঘন্টার মধ্যে দেখলাম পুরানা হসপিটালের নিচে চারপাশে প্রায় 16-17টা গাড়ি, তারা এসে সবাইকে ফোর্স করছে যে আমরা এই অপারেশনের রোগীকে নিয়ে যাব। তখন সেই আমলের একজন কর্মকর্তা ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা, আমার খুব ঘনিষ্ঠ, তার সাহায্য নিয়ে আসলে আমি কোনো রকমে ওই হাসপাতালের 3 তলার পিছন দিক থেকে সিঁড়ি দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। সেই অবস্থায় আমার অপারেশনের রোগী, আগের দিন অপারেশন হয়েছে, মানে আমার তখনও ব্লিডিং শেষ হয়নি, সেই অবস্থায় তারা 2টা মই দিয়ে আমাকে কিভাবে যে নামাইছে আমি আসলে জানি না, শেষ পর্যন্ত আমি অজ্ঞান হয়ে গেছি। নিয়ে নিচে নামায় নিয়ে আসছে, চোখে পানি আসছে, আমার নিচে নামায় নিয়ে আসছে। একটা অ্যাম্বুলেন্স তখন পাওয়া যাচ্ছে, অ্যাম্বুলেন্স রাখলে পুলিশ চলে আসবে, অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা নাই। তখন একটা পিক আপ, মানে যে কোনো একজনের মাধ্যমে একটা পিক আপের ব্যবস্থা করা হয়েছে। পিক আপের মধ্যে রেখে লাশ যেমন কাপড় দিয়ে ভিজিয়ে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, সেইভাবে আমাকে ঢেকে দেওয়া হয়েছে। তারপর সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়েছে। ঠিক একই ঘটনা হয়েছে এই 2 বছর আগেও আমার সাথে। সেটা হচ্ছে আমাদের পল্টন পার্টি অফিসের সামনে কন্টিনিউ প্রোগ্রাম হয়, এরকম একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অতর্কিতভাবে আওয়ামী লীগের সমর্থক যারা আছে, পুলিশ বাহিনী মিলে আমাদের উপর আক্রমণ শুরু করে। একটা সময় আমার মাথায় আমি ব্যাপকভাবে আঘাতগ্রস্ত হই এবং আমার এইখান থেকে এই পর্যন্ত পুরোটা ব্লিডিং হচ্ছে। আমাকে সবাই ধরে নিয়ে আসলো হসপিটালে, তখন ইসলামিয়া হাসপাতাল কাকরাইল মোড়ে। ওখান থেকে ওখানে যখন দেখলাম যে 5 মিনিটের মধ্যে সমস্ত ডিবিএসবি সেখানে এসে ঘেরাও করে ফেলছে, যারা হসপিটালে আছে সবাইকে ধরে নিয়েছে। সেখান থেকে একটা অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাওয়া হলো উত্তরা কেয়ার হসপিটাল, হাই কেয়ার হসপিটাল উত্তরা যেটা, সেইখানে সেদিন ভর্তি হয়েছি আমি। আমাদের এই ঢাকা 16 আসনের নেতা, মহানগর বিএনপি তখন তিনি সদস্য সচিব আমিনুল ভাই, এখন বর্তমানে যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, তিনি আমাকে দেখতে গিয়েছেন। তিনি দেখতে যাওয়ার ঠিক 20 মিনিট পরে পুরা হসপিটালের লোকজন এসে, নার্স দৌড়াদৌড়ি, ডাক্তার দৌড়াদৌড়ি, রোগীরা দৌড়াদৌড়ি। কী হয়েছে যে সবারই একটা কথা যে এখানে একজন মানে মানে বাংলাদেশের সেরা সন্ত্রাসী যেটা হয় সেরকম একজন সন্ত্রাসী সেখানে লুকিয়ে আছে হসপিটালে। তো সেটাকে, তার নাম আনোয়ার। তখন আমি বুঝতে পারছি যে এটা আসলে অন্য কিছু না, তারা আমাকে অ্যারেস্ট করতে আসছে। সেই সময় আমার এইখান থেকে এই পুরাটুক, আমার এই চোখ ছাড়া বাকি পুরাটুকু আমি ইনজোর্ড ছিলাম এবং আমার এই নিচে উপরে তখন প্রায় 14টা সেলাই লাগানো। সেই দিন সেই অবস্থায় আমি সেই হসপিটাল থেকে আমাদের বর্তমানে যিনি সদস্য সচিব ঢাকা মহানগর বিএনপির মোস্তফা জামান ভাই, উত্তরায় বাসা যান, উনাকে আমি ফোন করলাম। উনি এসে সেইখানে গাড়ি নিয়ে এসে পুলিশকে, এক পাশ দিয়ে পুলিশ ঢুকতেছে হসপিটালের ভিতরে, আরেক, উনি যেহেতু ওইখানকার হসপিটাল সম্পর্কে ভালো পরিচিত, উনি আমাকে আরেক রাস্তা দিয়ে সেখান থেকে বের করে, আমার ওয়াইফ ছিলেন আমার সাথে, তো গাড়িতে করে আমাকে নিয়ে এই অবস্থায় নিয়ে আমাকে নিয়ে আসলেন। আমি আরেকটা বাড়িতে যে আশ্রয় নিয়েছি, হসপিটালে ভর্তি হতে পারিনি। তার 2 দিন পরে যে আমি ল্যাবে যে হাসপাতালে ভর্তি হই একেবারে গোপনে, সেখান থেকে ট্রিটমেন্ট করে তারপর আমরা বের হয়েছি। আসলে এসব কথা বললে না এখন কান্না পাই, আবার একদিক দিয়ে খুশিও হই, আনন্দিত হই। আমাদের যে ত্যাগ, এই ত্যাগ আসলে কিছুই না। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আমাদের মরহুম আরাফাত রহমান কোকো, জাইমা রহমান এবং কোকো সাহেবের স্ত্রী শর্মিলী সহ ওনারা যারা আছেন, আপনারা বুঝেন আমাদের উপর যদি, একজন কর্মীর উপর যদি এরকম নির্যাতন করতে পারে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাদের পরিবারের উপর কীরকম নির্যাতন করেছে। আমি একসময় যে আমরা খুব পুলকিত হই, মানে নিজেকে অনেক মানে ভালো মনে হয়, ভাগ্যবান মনে হয় যে আমাদের খালেদা জিয়া তার ছেলেকে কিন্তু উনি হারিয়েছে, তাকে টর্চার করে মেরে ফেলা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে হাত পা বেঁধে। এমন বাংলাদেশে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধে নিজে
সশরীরে উপস্থিত থেকে যুদ্ধ করেছে, জেট জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। সেই বীর বিক্রম বীর উত্তম যিনি ছিলেন, সেই মানুষের, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির সন্তান, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, সেই সন্তানদেরকে একজনকে হত্যা করা হয়েছে, একজনকে হত্যা করার সমস্ত বন্দোবস্ত করেছে। তো তাদের নির্যাতনের কথা চিন্তা করলে আসলে আমাদের নির্যাতনটা খুব ছোট মনে হয়। সর্বশেষ আপনারা জুলাই আগস্টে দেখেছেন কি হয়েছে দেশে। শত শত হাজার হাজার একেবারে নিরপরাধ ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কাউকে তারা রক্ষা করে, এখানে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করেছে। এই যে যারা নির্দ্বিধায় বুক চেতিয়ে দাঁড়িয়ে তারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছে, তাদের তুলনায় আসলে আমাদের উপর নির্যাতনটা আসলে অনেক ছোট। তারা তাদের জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করি। আমি তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, এবং আমাদের প্রিয় দল বিএনপির যে প্রতিষ্ঠাতা যারা, যে পরিবার, জিয়া পরিবারকে আল্লাহ হেফাজতে রাখুক। তাদের পরিবার ইতিমধ্যেই কিন্তু মানে এতটাই নির্যাতনের শিকার হয়েছে। আর যেন কোনো পরিবার, বাংলাদেশে কোনো একটি সাধারণ মানুষ এরকম কোনো বিশ্বখ্যাত ডাইনি শেখ হাসিনার মতো কারো জন্ম যাতে বাংলাদেশে না হয়।